জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। আতঙ্কিত হয়ে পড়ে রাজধানীর বাসিন্দা সহ সারা দেশের মানুষ। 5.7 মাত্রার ভূমিকম্পের ভয়াবহতায় রাজধানীতে 5 জন সহ সারা দেশে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 শতাধিক। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। সকাল 10:38 ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাইরে। পুরনো ঢাকার আরমানিটোলা কসাইটুলি 8তলা ভবন থেকে খসে পড়ে দেয়ালের পলেস্তারা। এ সময় রেলিং ধসে পড়ে নিহত হয় 3 জন। এছাড়া তাড়াহুড়োয় বিল্ডিং থেকে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। এছাড়া নগরীর খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন অনেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। মাথার ঘিলু বাইরে গেছে, আর বাচ্চাটার চোখ ডান পাশের চোখটা বের হয়ে গেছে। মহিলাটার ডান পাশের চোখের এখান দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা 8তলা ভবনের পরে কার্নিশের যে গাইড ওয়ালটা ছিল, ওই ওয়ালটা পরে এখানে স্পটে 3টে ভিক্টিমের উপর লোকের উপর ওয়ালটা ভেঙে পড়ে। বেশিরভাগই প্রাথমিক চিকিৎসার পর আমরা ছেড়ে দিচ্ছি, আর বাকি যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে তাৎক্ষণিক ভিত্তিতে জরুরি অপারেশনের মাধ্যমে আমরা অপারেশন করাচ্ছি এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতেছি। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা চিকিৎসার কোনো ত্রুটি না হয়। এবং সেটা আপনারা তো দেখছেন, এখানে যারা ভর্তি আছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে এবং সবগুলো হাসপাতালে সরকারি হাসপাতাল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে দেয়াল ও কার্নিশ ধসে এক বৃদ্ধা ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। পুরো জেলায় আহত হয়েছে অর্ধ শতাধিক। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মারা গেছে এক শিশু। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভয়াবহ কম্পনে শুরু হয় হুড়োহুড়ি। ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া জেলার গাবতলীতে ধসে পড়ে ছাদের কার্নিশ। গুরুতর আহত হয় অন্তত 3 জন। এদের মধ্যে 10 বছরের এক শিশু ও তার বাবাকে ঢাকা মেডিকেলে আনার পর মৃত্যু হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় হুড়হুড়ি করে বের হতে গিয়ে ও আতঙ্কিত হয়ে আরও অর্ধ শতাধিক মানুষ আহত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলা কান্দাইলে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় ফাতেমা নামের 10 মাসের এক শিশুর, আর আহত হয় আরও 2 জন। এছাড়া সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় 4তলা একটি ভবন হেলে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় পোশাক কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে বের হওয়ার সময় 2টি পোশাক কারখানার 250-র বেশি শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়ে। এছাড়া মাগুরার শ্রীপুরে ভূমিকম্পে ভীত হয়ে ছোটাছুটিতে একটি গার্মেন্টসের 10 শ্রমিক আহত হয়েছে। এত বড় ভূমিকম্প আগে আমরা অনুভূত করি নাই। ব্যাপক ব্যাপক ভূমিকম্প হয়েছে। বিল্ডিং এর যখন চুরমার ভাঙচুরের শব্দ আসে, তখন আমাদের রোগী এবং আশপাশের যত হাসপাতাল আছে সমস্ত রোগী দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে আসে। এর আগেও একাধিকবার ভূমিকম্প হয়েছে, কিন্তু এরকম ভূমিকম্প আমার জীবনের প্রথম। এত আতঙ্ক কাজ করছে। আমরা 5 তলায় ছিলাম, 5 তলা যেভাবে নড়া শুরু করছে তখন আমরা বিরাট একটা আতঙ্কের মধ্যে ছড়াই পড়ছি। ভূকম্পটা হইতে পরে আমি খুব ভয় পাইছি। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি কিভাবে আতঙ্কিত সৃষ্টি হওয়ার কারণে সবাই সবার মতো নামতে চাইছিল এবং গেট খোলা ছিল না। যতটুকু আমরা জানি গেট খোলা ছিল না, তার জন্য এখানে অনেক মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে, অনেকের উচ্চ রক্তচাপ হয়েছে। ভূমিকম্পের পরে এই বিল্ডিংটা আপনার ওই পাশের যে 8তলা বিল্ডিংটা আছে ওটার সাথে হেলে পড়ে আছে। এটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমরা এলাকাবাসী আতঙ্কিত। যখন এই ভূমিকম্পটা হইলো, আমাদের এই রুম থেকে বিশ্বাস করবে না যারা 3 তলায় বা ওই সাইটে আছে, যে ওই ভাইরা যে কিভাবে বের হয়েছে আপনি এটা কল্পনাও করতে পারবেন না।
নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান খানের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। সেখানে উঠে এসেছে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি, বেশ কিছু সমস্যার কথা। চলুন দেখে আসি সেটি। আজকে যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হলো সেটি আরও কতটা ঝুঁকি বাড়ালো এই ঢাকার। আমরা জানি যে ঢাকায় অনেক বহুতল ভবন, এখানে অবকাঠামোর যে নিয়মকানুন সেগুলো মানা হয় না। সেই জায়গা থেকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বড় ভবন বা ছোট ভবন অধিকাংশই তো সেই অর্থে আমরা যে ভূমিকম্পের ক্ষেত্রে যে ভূমিকম্প সহনশীল সেটা তো আমরা তৈরি করতে পারিনি। অধিকাংশ ভবনই তো রাজুকের অনুমোদন ছাড়া প্রচুর ভবন তৈরি হয়েছে। এই আতঙ্কটা এত তীব্র ছড়িয়ে গিয়েছে এবং আমাদের অনেক এলাকাতে আমাদের কাছে খবর আছে যে ইতিমধ্যে অনেকগুলোতে ফাটল ধরেছে, অনেকগুলো হেরে গিয়েছে এবং ভূমিকম্পের জন্য এগুলো সবচেয়ে বেশি ভালনারেবল, কেননা তার স্ট্রাকচারাল স্ট্রেংথ যা ছিল সেটা একদম নেমে গিয়েছে। কারণ এই যে ভবনের বাসিন্দারা তারা আতঙ্কিত। এখন একটা ভবন যখন ফেটে যায় বা হেলে যায়, চাইলে তো আপনি এই ভবনটাকে ডেমোলিশ করে নতুন করা যায় না, কিন্তু তাহলে ভবনগুলোকে ইঞ্জিনিয়ার দ্বারা তদারকি করে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ বাড়ানোর জন্য রেট্রোফিটিং সেটার অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কিন্তু সেটা নিতে তো সময় লাগবে। কিন্তু এটা নিশ্চিত যে আমাদের যে হেলে পড়া ভবন, তারপর আমাদের যেগুলো ফাটল ধরা ভবন, এই ভবনগুলো এখন ভালনারেবিলিটি হলো। আরেকটা বিষয়, ভূমিকম্পের একটা আফটার শক আছে। একটা বড় ভূমিকম্প আসলে তার কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে বা একদিন পরেও আফটার শকে আরেকটা ভূমিকম্প আসতে পারে। এবং তুরস্কের উদাহরণে দেখা গিয়েছে যে এই ধরনের আফটার শকেও কিন্তু অনেক নতুন করে ভবন পড়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে বেশি ভালনারেবল থাকে এই ধরনের হেলে পড়া ভবন বা ফেটে যাওয়া ভবন। ভূমিকম্পের ঘটনায় জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, মাঠ পর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয় এই বার্তায়। আরও বলা হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে সাড়া দিয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পনের জেরে কাঁপল পশ্চিমবঙ্গের কলকাতা সহ পূর্বাঞ্চলীয় কয়েক অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। ভূমিকম্পনের সময় আতঙ্কে বাড়িঘর ছেড়ে বের হয়ে আসে কলকাতাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সেই দৃশ্য। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, কোচবিহার ছাড়াও কম্পন অনুভূত হয়েছে মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে। এর আগে গেল বৃহস্পতিবার আরেক পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে 3.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন দেশের বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে সেনাকুঞ্জের মাঠে উপস্থিত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধান। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বিষয়টি জানানো হয়। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও টাঙ্গাইলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ বাহিনীর সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। চট্টগ্রামে মহড়ায় যুদ্ধকালীন অপারেশন জ্যাকপট, অস্ত্র ছাড়া শত্রু মোকাবেলার বিভিন্ন কৌশল তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। পরে শারীরিক বিভিন্ন কসরতের মাধ্যমে বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরাও। বিষয়টি উপলক্ষে সিলেট ও কুমিল্লা সেনানিবাসে মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত এই বিশেষ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ৩ বাহিনীর গৌরবদীপ্ত সমন্বয়, ত্যাগ ও সমগ্র জাতির আত্মপ্রত্যয়ের কথা। এই দিবসটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যোগায় বিশেষ প্রেরণা। সুধীবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সময় পরিক্রমায় জনগণের বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সশস্ত্র ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ। চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান। দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নেভাল বার্থে জাহাজটি উন্মুক্ত রাখা হয়। এ সময় জাহাজ দেখতে ভিড় করেন শিশু, কিশোর সহ নানা বয়সী মানুষ। সাজিয়ে রাখা সারি সারি বিশাল যুদ্ধজাহাজ দেখে মুগ্ধ হন অনেকে। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত করা হয়, যেখানে শিশু থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ জাহাজটি ঘুরে দেখেন। খুলনায়ও উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। আবারও যাচ্ছি ভূমিকম্পের খবরে। ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 70 জন। ভূমিকম্পে আহতদের আরও খোঁজখবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমদাদুল আজাদ। আজাদ, ভূমিকম্পে আহত নতুন কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা বা ঢাকা মেডিকেল কলেজে এই ঘটনায় কতজন চিকিৎসা নিয়েছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিয়াজি, আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আজকের যে ভূমিকম্প, আপনি জানেন যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। প্রায় আমরা যেটি জানতে পেরেছি যে এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো মৃত্যু হয়েছে। তার মধ্যে ঢাকায় এই মৃতের সংখ্যাটা 4 জন এবং ভূমিকম্পের যে উৎপত্তিস্থল নরসিংদীতে 5 জন এবং নারায়ণগঞ্জে 1 জন। তো আমি এই ঢাকা মেডিকেল কলেজের সামনে আছি। আমি সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি যে এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রায় 60 জনের মতো, 59 বা 60 জনের মতো চিকিৎসা নিয়েছেন এবং এই চিকিৎসা এখনও আমরা যেটি দেখতে পাচ্ছি যে রোগীদের অবস্থা বিবেচনায় এখানে আহত রোগীরা চিকিৎসা নিতে আসছেন, হতাহত যারা। এবং মূলত ঢাকার 3টি হাসপাতাল, এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক এবং স্যার সলিমুল্লাহ বা মিডফোর্ড মেডিকেল যেটি, সেখান থেকেই সাধারণত এই রোগীরা আজকে চিকিৎসা নিচ্ছেন। এই আজকের যে ভূমিকম্প ছিল এটি সবচেয়ে গত কয়েক দশকের মধ্যে প্রাণঘাতী আমরা বলতে পারি। যে 26 সেকেন্ডের স্থায়ী ভূমিকম্পটি, যেটি সর্বশেষ তথ্য যে ঢাকায় 4 জন মারা গেছে, নরসিংদীতে 5 জন। ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ক্যাম্পের ইনচার্জ, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে এই আহতদের মধ্যে হাসপাতালে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী এবং 2 শিক্ষার্থী সহ এখানে মোট 5 জন আপাতত চিকিৎসা নিচ্ছেন। আর এছাড়া
আমরা জানতে পেরেছি যে ঢাকার বংশাল, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান এবং নিউ মার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের একটি হল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম কিছু প্রাথমিক তারা চিকিৎসা নিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। চিকিৎসা নিয়ে তারা আবার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে রোগীদের অবস্থা বিবেচনায় তারা চিকিৎসা নিতে আসছেন এবং চিকিৎসা নিয়ে তারা আবার হয়তোবা প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র যেটি জানাচ্ছে যে তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো অপ্রতুলতা নেই, তারা সর্বোচ্চ সেটি চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। আর আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে আজকে পলেস্তারা খসে পড়েছে ভূমিকম্পের ফলে। ডাকসুর যে প্রতিনিধিরা, তাদের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, তারা যেটি জানিয়েছেন যে এই আজকের ভূমিকম্পের ফলে তাদের প্রায় 21 জনের মতো শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তারা চিকিৎসা নিয়েছেন। তো মেজি, আমরা ঢাকা মেডিকেল কলেজে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে রোগীরা এখনও আসছেন, বিভিন্ন হতাহত রোগীরা, এবং অবস্থা বিবেচনা এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যেটি জানাচ্ছেন যে তাদের চিকিৎসার ক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্পে হতাহতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ 5 জন এখন তারা এখানে চিকিৎসাধীন রয়েছেন। মিয়াজি, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজে ভূমিকম্পে আহতদের চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। জনগণের কথা বলে নিজের মতামত জনগণের উপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ আরও বলেন, ধমক না নিয়ে জনগণের কাছে কর্মসূচি নিয়ে যেতে হবে। শেখ হাসিনার রায়ের পর সেই পুরনো কায়দায় আওয়ামী লীগ আবার মাঠে নেমেছে উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিচারের রায় হবে, সেইটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে আবারও তারা মাঠে নেমেছে। কাজে এই পর্যায়ে মনে রাখতে হবে, আর জাতি 5ই আগস্ট 24-এ যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। এবারের নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণজমায়েতে এই কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ারের সময় অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। আরও বলেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে বলে অপপ্রচার করা হচ্ছে। সরকার নিরপেক্ষ, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে দলে আনা, ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। সারা দেশে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রাম 9 আসনে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। সকালে নগরের চকবাজার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জামাল খান নিউ মার্কেট নতুন ব্রিজ হয়ে জমিয়তুল ফালাহ মাঠে শেষ হয়। এতে অংশ নেন দলটির কয়েক হাজার নেতাকর্মী। সকাল 9টায় বরিশালের বেলস পার্ক মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মোটর সাইকেল নিয়ে সমাবেশে আসেন। এতে বরিশাল 5 আসনের সংসদ সদস্য প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লায় জামায়াতের মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রাটি। কুমিল্লা 6 আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এতে নেতৃত্ব দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনাজপুরের চিরির বন্দর খানসামা আসনে চলছে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় সাঁইতারা ইউনিয়নের একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এই আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আখতারুজ্জামান মিয়া। ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সাঁইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকছেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিরির বন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপির সদস্য কবির সরকার, খোকন সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য 914 টন কাগজ কিনেছে ইসি। এসব কাগজের বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। ইতোমধ্যে কাগজ সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত কাগজ কল রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলস লিমিটেড কেপিএম কর্তৃপক্ষকে পাঠিয়েছে চাহিদাপত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে পুরোদমে কাজ করছে মিল কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম ধাপে 178 টন কাগজ সরবরাহ করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে কয়েক ধাপে সরবরাহ সম্পন্ন হবে অবশিষ্ট কাগজ, বলছে কেপিএম কর্তৃপক্ষ। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে 700 টন কাগজ কেনে নির্বাচন কমিশন। তবে এবার প্রায় 80 লাখ ভোটার বেড়ে যাওয়ায় কাগজের চাহিদা বেড়েছে 200 টনের বেশি। রাজধানীর তুরাগ এলাকা থেকে অভিযান চালিয়ে 3টি রাইফেল, একটি দেশি পিস্তল ও 5টি রাউন্ড শটগান কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেড দিয়াবাড়ি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। অবৈধ অস্ত্র পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানায় সেনাবাহিনী। শুক্রবার সকালে দিয়াবাড়ি সেনা ক্যাম্পে গণমাধ্যমের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রদর্শন করে এই তথ্য জানানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি কারখানায় বিস্ফোরণে অন্তত 20 জন প্রাণ গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। ফয়সালাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, মালিকপুর এলাকায় পাশাপাশি 4টি কারখানা রয়েছে। বিস্ফোরণে সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজের কারণে ফ্যাক্টরিটির বয়লার বিস্ফোরণে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানটির মূল ভবন ধসে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাকি কারখানায় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু বাড়িঘর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল 3টায় হোয়াইট হাউসে বৈঠকটি শুরু হবে। বৈঠকে ট্রাম্পের কাছে নিউ ইয়র্কবাসীর জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় হ্রাস ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন মামদানি। তবে বৈঠকের আগেও মামদানিকে কমিউনিস্ট বলে কটাক্ষ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। কয়েক সপ্তাহ ধরে তীব্র বাদানুবাদ চলছে ট্রাম্প মামদানির মধ্যে। এছাড়া ভোটের আগেও মামদানিকে অবৈধ অভিবাসী বলে আখ্যা দেয়া ছাড়াও নিউ ইয়র্কের জন্য মার্কিন ফেডারেল সহায়তা বন্ধের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। দুবাই এয়ার শোতে ভারত নির্মিত তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই পাইলট মারা গেছেন। শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী আইএএফ। বিবৃতিতে জানানো হয়েছে, এয়ার শোর উদ্দেশ্যে আকাশে উড়াল দেওয়ার পর দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2:10 দিকে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলটের প্রাণহানিতে গভীর শোক এবং শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ নির্ণয়ে কোড অফ কোয়ারি গঠন করা হয়েছে। এর আগে 2024 সালের মার্চ মাসে রাজস্থানে একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। 2001 সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের 23 বছর পর সেটি ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা।
বৈশ্বিক চাপের মুখে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করল ভারতের সর্ববৃহৎ গ্রুপ অব কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পশ্চিমবঙ্গের গুজরাট রাজ্যের জামনগরে প্রতিষ্ঠানটির রপ্তানি ভিত্তিক একমাত্র তেল পরিশোধনাগারে আসার কথা ছিল এই তেল। তৃতীয় দেশ হয়ে রাশিয়ার তেল আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে নিয়ে এই পদক্ষেপ রিলায়েন্সের, যা কার্যকর হওয়ার কথা নতুন বছরে। এছাড়া রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোজনেফট ও লুকোইলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সাথেও সম্পর্কিত রিলায়েন্সের এই পদক্ষেপ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। 2022 সালে ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান শুরুর আগে দেশটি থেকে 2.5% কম তেল আমদানি করত ভারত, যা 2024-25 সালে ছাড়কৃত মূল্যে বেড়ে দাঁড়ায় প্রায় 36%। ভারতের রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল রিলায়েন্স। অপমান ও কটাক্ষের শিকার হয়েও শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের 74তম খেতাব জিতলেন মেক্সিকান তরুণী ফাতিমা বশ। 122 দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শেষ হাসি হাসেন 25 বছর বয়সী মানবতাবাদী সমাজকর্মী ফাতিমা। ফাইনাল রাউন্ডে থাইল্যান্ড, ফিলিপিন্স, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরি কোস্টের প্রতিনিধিকে হারিয়ে শীর্ষে উঠে আসায় ফাতিমার মাথায় $5 মিলিয়ন মিস ইউনিভার্স মুকুট পরিয়ে দেওয়া হয়। মুকুট পরিয়ে দিয়েছেন গেল আসরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা জয় করে নিল মেক্সিকোর তরুণী। এদিকে সেরা 30-এ থাকলেও সেরা 12-তে আসার লড়াইতে বাদ পড়েন বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগে প্রতারণা ও শোষণ এখনও চলমান রয়েছে বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। শুক্রবার এক বিবৃতিতে তারা এই উদ্বেগ জানিয়েছেন। পাশাপাশি শোষণ বন্ধে উদ্বেগ জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারও মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। এর জন্য বিশেষ করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসকে দায়ী করা হচ্ছে। এই ম্যানপাওয়ার প্রতিষ্ঠানটি মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার নির্ধারিত ফির 5 গুণেরও বেশি অর্থ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও শ্রমিকদের পাসপোর্ট জব্দ, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, চুক্তির শর্ত না মানা, শ্রমিকদের সম্মতি ছাড়াই ব্যক্তিগত তথ্য প্রকাশ ছাড়াও বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্টের বিরুদ্ধে। যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার ঘোষণা দিয়েছেন দেশটির হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। এর মধ্য দিয়ে অভিবাসন নীতিতে আরও বড় পরিবর্তনের আভাস দিলেন তিনি। নতুন নিয়মের ফলে 2021 সাল থেকে যুক্তরাজ্যে আসা প্রায় 16 লাখ অভিবাসী সরাসরি প্রভাবিত হবেন। কিছু ক্ষেত্রে এই সময়সীমা 10 থেকে 20 বছর পর্যন্ত বাড়তে পারে। তবে যারা এরই মধ্যে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন তাদের জন্য নতুন এই নিয়ম কার্যকর হবে না। পার্লামেন্টে এই বক্তৃতায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের অংশ হওয়া কোনো অধিকার নয়, বরং এটি একটি সুযোগ যা অর্জন করতে হয়। ভালো ইংরেজি জানা, উচ্চ হারে করদাতা, ডাক্তার, শিক্ষক, নার্স বা স্বেচ্ছাসেবক সহ কিছু অভিবাসীর জন্য যুক্তরাজ্যে স্থায়ী হওয়া অনেকটা সহজ হবে। কার্যকর কোনো সিদ্ধান্ত বা চুক্তি ছাড়াই আজ শেষ হতে যাচ্ছে 30তম জলবায়ু সম্মেলন। কার্বন নিঃসরণে বিশ্বের 3য় শীর্ষ দেশ হিসেবে ভারতের দিকে নজর ছিল এবারের সম্মেলনে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণ কমাতে ভারতের কর্মপরিকল্পনা নেই বলে অসন্তোষ দেখা গেছে সম্মেলনে। প্রতি 5 বছরে একবার জলবায়ু পরিকল্পনা উপস্থাপন করতে হয় সব দেশকে, যা এবার এখনও করেনি ভারত। জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে দেশটির গৃহীত ব্যবস্থা উদ্বেগজনক পর্যায়ের অপর্যাপ্ত বলে রয়েছে বৈশ্বিক জনমত।
যদিও অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। 196 সদস্য দেশের মধ্যে 120টি দেশ চলতি বছর হালনাগাদকৃত পরিকল্পনা জমা দিয়েছে। 2015 সালে ঐতিহাসিক প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার সিদ্ধান্ত হয়েছিল। জাতিসংঘের তথ্য, জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ঠেকাতে ওই চুক্তির শর্ত রক্ষা করতে হলে 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণ 35% থেকে 55% কমাতে হবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে প্রাণ হারিয়েছে অন্তত 41 জন। এখনও নিখোঁজ রয়েছে 9 জন। 52,000-এরও বেশি বাড়িঘর ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। গেল 3 দিনে কিছু এলাকায় 1.5 মিটারের বৃষ্টি হয়েছে, তারও বেশি বৃষ্টি হয়েছে। এতে পানির উচ্চতা 1993 সালের বন্যার সময় পানির সর্বোচ্চ উচ্চতা 5.2 মিটারকেও ছাড়িয়ে গিয়েছে। বন্যায় উপকূলীয় শহর হোন আন এবং হানা ট্র্যাং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে বন্যার পানি ঢুকে যাওয়ায় অনেকে ঘরের ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলো থেকে 10,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও প্রবীণ রাজনীতিবিদ ডিক চেনির শেষকৃত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ডিক চেনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশের পাশাপাশি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়াও ছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাইক পেন্স। ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে জড়ো হয়ে ডিক চেনিকে স্মরণ করেন সাবেক মার্কিন নেতা, আইন প্রণেতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 2003 সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইরাকে মার্কিন আক্রমণের মূল চালিকা শক্তি ছিলেন ডিক চেনি। গেল 3 নভেম্বর 84 বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে সমবেদনা বা শোক প্রকাশ করেননি ট্রাম্প। চিলির জাতীয় উদ্যান প্যারেস ডেল পেইনে ভয়াবহ তুষার ঝড়ে প্রাণ হারিয়েছে 5 পর্যটক। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় বন কর্পোরেশন। নিহতদের মধ্যে 2 জন জার্মান, 2 জন মেক্সিকান এবং 1 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। উদ্যানের লস প্যারোস ক্যাম্পের কাছে হাঁটাহাঁটির সময় তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার দিন প্রেসিডেন্ট নির্বাচন থাকায় লস প্যারোস ক্রসিংয়ে কোনো কর্মী মোতায়েন ছিল না। উদ্যানের পরিচালক সংস্থা জানিয়েছে, পর্যটকরা নিখোঁজ হওয়ার পর কিভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর তালিকায় সাকিবের পাশে বসেছেন তাইজুল ইসলাম। 57 ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ালো 246টি। বাংলাদেশের হয়ে শেষ 10 ম্যাচে 50 উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম সেশনের শেষ দিকে 2টি উইকেট নেন তিনি। তারপর ম্যাথু হ্যামপ্রেসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে 265 রানে গুটিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। 35.3 ওভারে 6 মেডেনে 76 রান দিয়ে 4 উইকেট নেন তিনি। টেস্টে তাইজুল এবার সাকিবের পাশে বসলেন। 11 বছরের ক্যারিয়ারে 31 গড় ও 3.05 ইকোনমি। এক ইনিংসে কমপক্ষে 5 উইকেট নিয়েছেন 17 বার, 10 উইকেট 2 বার। ক্যারিয়ার সেরা বোলিং 39 রানে 8 উইকেট। রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এই দলকে সুপার ওভারে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এই দল ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এই দল 1 রানের টার্গেটে খেলতে নেমে ম্যাচ জেতে আকবর আলীর দল। আগে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহানের কল্যাণে উড়ন্ত সূচনা পেয়ে যায় বাংলাদেশ। প্রথম 6 ওভারেই আসে 49 রান। জিশান আলম এদিন পারেননি নিজের ইনিংসে বড় করতে। মাঝের ওভারে খানিকটা খেই হারায় বাংলাদেশ, যদিও শেষ দিকে ঝড় তোলেন মেহরাব এবং ইয়াসির আলী রাব্বি। শেষ 4 ওভার স্কোর বোর্ডে যুক্ত হয় 75 রান। বাংলাদেশ থামে 194 রানে। জয় ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখে ভারত।
প্রিয়াংশু আর্য এবং জিতেশ শর্মারা ম্যাচ টিকিয়ে রাখেন তাদের। তবে শেষ দিকে রিপন মণ্ডল এবং রাকিবের কল্যাণে 194 রানে থামে ভারত। সুপার ওভারে রিপনের বোলিংয়ে কোনো রান না করেই 2 উইকেট হারায় ভারত। জবাবে ইয়াসিরের উইকেট হারালেও ওয়াইড বলের কল্যাণে জয় পায় বাংলাদেশ। নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে নিয়মিত আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। ওমেন্স প্রিমিয়ার লিগ নামের এই টুর্নামেন্টের আসন্ন আসরের নিলামে অনুষ্ঠিত হবে আগামী 27 নভেম্বর। যে তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের সুবাদে WPL এর নিলামের তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান। 3 ক্রিকেটারেরই ভিত্তিমূল্য 30 লাখ ভারতীয় রুপি। নিলামে এই 3 জনের যে কেউ দল পেতলে আসন্ন WPL এর হবে তাদের প্রথম আসর। নারী IPL নামে পরিচিত এই টুর্নামেন্টের মেগা নিলামে সব মিলিয়ে 227 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মাঝে দল পাবেন 73 জন। 83 জন বিদেশি ক্রিকেটার তালিকাভুক্ত হলেও সর্বোচ্চ 23 জন দল পাবেন। ফলে নারী IPL এর এবারের আসরে খেলতে হলে এই 23 জনের মাঝে থাকতে হবে মারুফা রাবেয়াদের। অ্যাশেজ টেস্ট। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দাপট দেখালেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বোলাররা। একই দিনেই পতন হলো 19 উইকেটের। ইনজুরির কারণে এই ম্যাচে নেই 2 প্রধান অজি পেসার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। তবে মিচেল স্টার্কের তোপের মুখে ইংল্যান্ড হিমশিম খেয়েছে শুরু থেকেই। 39 রানে ইংলিশরা হারায় 3 উইকেট। এরপর অলি পোপ এবং হ্যারি ব্রুক প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি। স্টার্ক একাই ধসিয়ে দেন ইংলিশ ব্যাটিং লাইন আপ। ক্যারিয়ার সেরা 58 রানে 7 উইকেটের স্পেল উপহার দেন তিনি। ইংল্যান্ড অল আউট হয় 172 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অভিযুক্ত জ্যাক ওয়েদারল্যান্ডের উইকেট হারায় অজিরা। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন লাবুশানে ও স্মিথ। যদিও অজিদের মূল সর্বনাশ করেন বেন স্টোকস। মাত্র 23 রান খরচায় তুলে নেন 5 উইকেট। 123 রানে 9 উইকেট হারিয়ে স্বাগতিকরা দিন শেষ করে। এখন চারদিক শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।